হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের যে ক্লাসটা সব থেকে সুপার ডুপার হিট এবং যে ক্লাসটা শুধুমাত্র ভিক্টরি এডুকেশনে প্রথম থেকে ধরে ধরে পড়ানো হয়েছে, শুধুমাত্র ধরে ধরে নয়, সেটাকে একদম এনসিইআরটির কোন জায়গাটা রয়েছে, কোন জায়গাটা তোমাদের করতে হবে, প্রত্যেকটা জায়গা কিন্তু আমি ধরে ধরে তোমাদের বুঝিয়েছি। আজকে আমরা করছি 27th অফ সেপ্টেম্বর থার্ড শিফটের প্রশ্ন নিয়ে, যেটা আরআরবি গ্রুপ ডি 2022 যে প্রশ্নগুলো এসেছে এবং বারবার যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পরীক্ষা আসে। তোমাদের আগামী দিনে এএলপির ভ্যাকেন্সি, আগামী দিন হয়তো তোমাদের 10th এপ্রিল এএলপির ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এনটিপিসি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, জেই, আরপিএফ, যাই এক্সাম দাও না কেন, রেলের এই জায়গাটা সায়েন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের বারবার বলি সায়েন্সটা 2022 গ্রুপ ডি স্ট্যান্ডার্ড অনুযায়ী করাই এবং এনসিইআরটি ধরে ধরে বাংলায় করাই। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি বৈদ্যুতিক সার্কিটে 5টি অভিন্ন বাল্ব একে অপরের সাথে সমান্তরালে 20 ভোল্ট একটি ব্যাটারির সাথে সংযুক্ত থাকে। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে ভাই, পরীক্ষা হলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের যে ম্যাথ, সেই ম্যাথ গুলো কিন্তু পরীক্ষায় পড়ছে। সো এই ম্যাথের যে জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু তোমাদের দেখতে হবে এবং পড়তে হবে। ওকে, ম্যাথের জায়গাটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে এবং পড়তে হবে। তো দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে 5টা অভিন্ন বাল্ব, অর্থাৎ 5টা বাল্বের রোধ সমান। যখন সমস্ত বাল্ব জ্বলে তখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট রেকর্ড করা। তাহলে আমাকে একটা কথা বলো, টোটাল সমস্ত বাল্বের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কত, না সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? আমার যে সার্কিটটায় 5টা রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে বা 5টা বাল্ব কানেক্টেড রয়েছে, মনে করো এরকম একটা সার্কিটে, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এরকম করে মনে করো 5টা বাল্ব আমার কানেক্টেড রয়েছে। তো সেক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, মোট রোধ কত হবে, ওই সার্কিটটার মোট রোধ কত হবে? না মোট রোধ ইকুয়াল টু আমরা করব ভি ইকুয়াল টু আই আর হয় জানি, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। ভি কত 20 আর আই কত 5, তাহলে মোট রোধ দেখো 4 ওহম হলো। মোট রোধ কত হলো? 4 ওহম হলো, রাইট। আমাকে একটা কথা বলো, এই যে রোধটা আর 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 প্রত্যেকটা রোধ তো আর, তাহলে আমরা কি বলতে পারি? আমাকে চেয়েছে কি প্রতিটা বাল্বের রোধ কত, একটা বাল্বের রোধ কত, যেখানে প্রত্যেকটা বাল্বের রোধ কিন্তু সেম। তোমরা ভুল করে আবার 4 কে 5 দিয়ে ভাগ করে ফেলো না, তাহলে কিন্তু ভুল হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কিন্তু ভুল হবে। দেখো তাহলে 1/r প্যারালাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1/r প্লাস 1/r প্লাস 1/r, যেহেতু প্রত্যেকটা রেজিস্ট্যান্স সমান প্লাস 1/r, তাহলে 1 2 3 4 5 1/r লিখতে পারি, অর্থাৎ 5/r। এই আর যে প্যারালালটা কি না, টোটাল সার্কিটটা রেজিস্ট্যান্স, তাদের অভ্যন্তরীণ রোধ যদি প্রতিরোধ যদি নগণ্য করা হয়, মানে অভ্যন্তরীণ রোধ যদি নগণ্য করা হয়, তাহলে টোটাল সার্কিটটার রেজিস্ট্যান্স কত? টোটাল সার্কিটটার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, তাহলে 1/4 ওহম আমি লিখতে পারি। তাহলে আর কত হবে? 5 4 20 ওহম। তাহলে প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স কত হবে? প্রত্যেকটা বাল্বের রেজিস্ট্যান্স হবে ভাই 20 ওহম। মাথায় ঢুকেছে? এইবার দেখো, যদিও আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম, এইবার একটা কথা রয়েছে। কথাটা কি স্যার? কথাটা হচ্ছে বলছে শক্তি কত। শক্তি মানে কি? শক্তি মানে অ্যাকচুয়ালি তোমাকে জানতে চাইছে, শক্তিটা বলে ফেলেছে, এখানে ক্ষমতা জানতে চাইছে। অ্যাকচুয়ালি এটা পাওয়ার বলেছে, পাওয়ার। তো যেহেতু ওয়াটে রয়েছে, কারণ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, শক্তি মানে হচ্ছে এনার্জি, দুটো কিন্তু আলাদা বিষয়। কি বললাম বুঝতে পেরেছো? শক্তি কিন্তু আলাদা আর ক্ষমতা কিন্তু আলাদা। তো এখানটা কি হবে দেখো, এখানটা যেটা হবে, তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইন্টু আই। তাহলে ভি কত স্যার? 20, পি কত, আই কত স্যার? 5, তাহলে 20 5 100 ওয়াট উইল বি রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2। দেখো এই প্রশ্নটা তোমরা যদি 27 সেপ্টেম্বর থার্ড শিফটের অফিসিয়াল পেপারে দেখো, তাহলে কিন্তু সেখানে ভুল ভাল রয়েছে অপশনস গুলো, কারণ সেটা কিন্তু পরবর্তীতে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু প্রশ্নটা ঠিক রয়েছে, তাই আমি এখানে অপশনটা ঠিক করে তোমাদের উত্তর দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্ন অনুযায়ী অপশনগুলো অফিসিয়াল পেপারে ভুল ছিল। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 120। ভাই ক্লাসগুলো ভালো লাগলে ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে। তোমাদের জন্য ফ্রিতে কিন্তু যথেষ্ট কন্টেন্ট। তোমরা এই যে প্লেলিস্টটা পাবে, এই প্লেলিস্টটা একদম সেভ করে রাখো গ্রুপ ডির জন্য। এই প্লেলিস্টের
ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে প্রদত্ত বিক্রিয়ার সঠিক সুষম রাসায়নিক সমীকরণ। সুষম রাসায়নিক সমীকরণ কিসের ভিত্তিতে হয় না, সুষম রাসায়নিক সমীকরণটা মনে রাখবে যে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী গঠিত। পরীক্ষায় প্রশ্ন আসে ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ তীর চিহ্নের বাম দিকে এবং তীর চিহ্নের ডান দিকে আমায় কি করতে হয় না পারমাণবিক ভরটা সমান আছে নাকি দেখতে হয়, পারমাণবিক ভরটা সমান আছে নাকি দেখতে হয়। তাহলে এই পারমাণবিক ভর সমান আছে নাকি কি করে দেখবো না, দেখবো যে পরমাণুর যে সংখ্যাগুলো, কারণ একটা নির্দিষ্ট পরমাণুর একটা নির্দিষ্ট পারমাণবিক ভর থাকবে, তাই না। মনে করো একদিকে রয়েছে অক্সিজেনের দুটো পরমাণু, অপর দিকে রয়েছে অক্সিজেনের একটা পরমাণু, তাহলে এটা সমীকরণটা সুষম নয়, কারণ এদিকে অক্সিজেনের দুটো পরমাণু যা ওয়েট হবে, এদিকে অক্সিজেনের একটা পরমাণু নিশ্চয়ই সেম ওয়েট হবে না। তারপরে দুটো পক্ষে বা উভয় পক্ষে আমাদের পরমাণুগুলো সমান আছে নাকি বা পরমাণুর সংখ্যাটা অ্যাটমিক নাম্বারটা সমান আছে নাকি আমাকে চেক করতে হয়। তো আমি একটা একটা করে চেক করছি, দেখো যেখানে ভুল ধরতে পারবে সেটাকে এলিমিনেট করবে। এই ধরনের যে প্রশ্নগুলো থাকে সেক্ষেত্রে আমাদের অপশন এলিমিনেশন ইজ দ্য বেস্ট প্রসেস ফর মানে সলিউশন দিস মানে দিস কোশ্চেনস আর কি। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাকে সলিউশনটা করতে গেলে কি করতে হবে, অপশন এলিমিনেশন করতে হবে। দুটো জিঙ্ক, দেখো একটা জিঙ্ক কেটে কুচিয়ে দাও, একটা জিঙ্ক ঠিক আছে, একটা সিলভার আর এখানেও একটা সিলভার ঠিক আছে, এন দেখো নাইট্রোজেন একটা, অক্সিজেন তিনটা, ভালো কথা। কিন্তু এখানে একটা বাবা ভুল রয়েছে, কি বলবো এই যে জিঙ্ক নাইট্রেট না, এই জিঙ্ক নাইট্রেটের ফর্মুলাটা ভুল রয়েছে। তাহলে সব সময় কিন্তু শুধু সমীকরণ দেখে যদি ঠিক করতে যাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ নাইট্রেটের তা জিঙ্ক নাইট্রেট ZnNO3 হবে, তুমি সেটাকে কি করে দিয়েছো মানে জিঙ্ক নাইট্রেট যে ফর্মুলাটা, জিঙ্ক নাইট্রেটের যে অ্যাকচুয়াল ফর্মুলা সেটা হচ্ছে ZnNO3 তুমি তার যে বেসিক স্ট্রাকচারটাকে লঙ্ঘিত করে দিয়েছো, তাহলে তো সেটা ভুল হবেই। মনে করো H2O, আমি H2O না লিখে শুধু লিখে দিলাম HO, তাহলে কি সেটা কি ঠিক হয়েছে? তার সংকেতটা বেসিক সংকেতটাই তো ঠিক নেই, তো সেক্ষেত্রে এটা ব্যালেন্স সাময়িকভাবে মনে হলেও এটা কিন্তু ভুল। পরেরটাও দেখো NO3 ZnNO3 রয়েছে, সাময়িকভাবে মনে হবে যে ব্যালেন্সটা হয়তো ঠিক রয়েছে, বাট তবুও ভুল। পরেরটা দেখো Zn+2 Ag, দেখো দুটো Ag, ZnNO3 দিস ইজ দ্য রিয়েল ফর্মুলা। তো এইভাবে কিন্তু আমরা সমীকরণ সমাধান করব। অনেকের এই প্রশ্নগুলো কেন ভুল হয়ে যায়, কারণ তারা ভাবে যে হয়তো এটাই ঠিক রয়েছে, তাহলে প্রথম থেকে যখন অপশন এলিমিনেট করে আসবে তাহলে সে কিন্তু দ্বিতীয় অপশনটাকে হয়তো টিক দিয়ে দিতে পারে। কেন টিক দিয়ে দিতে পারে না, কারণ সে ভাববে যে আমি তো উভয় পাশে পরমাণু সংখ্যাগুলো ক্যালকুলেট করলাম, তা উভয় পাশে পরমাণু সংখ্যাগুলো সমান আছে, তো সেক্ষেত্রে ঠিক হবে। বিষয়টা কিন্তু মোটেও তা নয়, বি কেয়ারফুল ফর দ্যাট। নেক্সট প্রশ্ন, বর্জ্য উৎপাদন কমানো। দেখো আমাদের চারপাশে প্রচুর বর্জ্য উৎপাদন, এটা এনভায়রনমেন্টাল জায়গা থেকে প্রশ্নটা দিয়েছে, আমাদের চারপাশে প্রচুর বর্জ্য উৎপন্ন হয়। তো সেই যে বর্জ্য উৎপাদন যখন আমরা কমাবো, বর্জ্য উৎপাদনের অনেকগুলো প্রসেস রয়েছে, কি না রিডিউস, রিফিউজ, রিসাইকেল, অনেকগুলো প্রসেস রয়েছে, কিন্তু সব থেকে যেটা ভালো প্রসেস দ্যাট ইজ রিডিউস। তো রিডিউস উইল বি ইওর রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্লাস ভালো লাগলে দেখে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের প্রশ্ন কোথাও তুমি পাবে না ভাই, আমি আবার বলছি, এই ধরনের প্রশ্ন সলিউশন কোথাও পাবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। মেন্ডেল কি করেছে দেখো, মেন্ডেলের পরীক্ষা সবুজ বর্ণের একটা মোটর নিয়েছে ভাই, ঠিক আছে। তাহলে একটা সবুজ বর্ণের মোটরের সাথে কি করেছে না একটা হলুদ বর্ণের মোটরের সে ক্রস করা হয়েছে। তাহলে তোমরা জানো যে যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে, প্রকট বৈশিষ্ট্যকে হলুদ, তাহলে হলুদ প্রকাশ পেল। এবার যেটা উৎপন্ন হলো সেটাকে স্বপরাগযোগ করেছে, তাহলে এখানে কি হবে তোমরা নিশ্চয়ই জানো। দেখো কি বলেছে, সবুজ বর্ণের মটর বিশিষ্ট একটি গাছের সাথে হলুদ রঙের মটর বিশিষ্ট একটি মটর গাছকে ক্রস করার ফলে এমন সব গাছপালা পাওয়া যায় যার সবগুলোই হলুদ রঙের মটর ছিল। তার মানে কি, তার মানে এটা মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, লম্বা গাছের সঙ্গে বেটে গাছের সংকরণ করা হয়েছিল, সেখান থেকে আমরা পেয়েছিলাম শঙ্কর লম্বা, এবং পরবর্তীতে শঙ্কর লম্বা ইন্টু শঙ্কর লম্বাটা ক্রস করা হয়েছিল, ফলে সেখানটা কি হয়েছিল 3:1, অর্থাৎ 3টে লম্বা গাছ এবং একটা বেটে গাছ উৎপন্ন হয়েছিল। হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? তুমি বলবে ইয়েস স্যার। তাহলে এখানেও তাই, এখানেও যদি হলুদ ক্রস ঘটানো হয়, তার মধ্যে মনে রাখবে
1:2:1 হবে। অর্থাৎ কি না, একটা হবে পিওর হলুদ, দুটো হবে শঙ্কর হলুদ, আর একটা হবে পিওর সবুজ। তার মানে কি 3:1, অর্থাৎ তিনটে উৎপন্ন হবে হলুদ আর একটা উৎপন্ন হবে কি, একটা উৎপন্ন হবে সবুজ। কারণ কি, এটা হচ্ছে কি পরীক্ষা, এটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা, এক সংকর জনন পরীক্ষার ফেনোটাইপ। এইবার বলেছে যদি এই গাছগুলিকে স্বপরাগযোগের অনুমতি দেওয়া হয় তাহলে তাদের থেকে 500টা মটর সংগ্রহ করা হয়, তাহলে কতগুলি সবুজ রঙের হবে। আমি এখানে পেলাম প্রতি 4টা, দেখো 3:1 মানে কি, প্রতি 4টা গাছের মধ্যে একটা গাছ আমার সবুজ হবে, প্রতি 4টা গাছের মধ্যে একটা গাছ আমার সবুজ হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে 500টা গাছের মধ্যে কটা সবুজ হবে, হয়ে গেছে অঙ্ক। তাহলে 500 ডিভাইডেড বাই 4, 500 ডিভাইডেড বাই 4 ইন্টু 1, 500 ডিভাইডেড বাই 4 ইন্টু 1, ওটা 4 একে 4, 5 1 10, 4 2 8 9 10 2 20, 4 5 20, অর্থাৎ 125। তাহলে দেখো এখানে তুমি বলবে স্যার 125 তো অপশনে নেই। দেখো একটা কথা বলি ভাই, তুমি এই যে আমাদের মেন্ডেল যে ডেটাটা বার করেছে, এটা তো একটা মানে কি বলবো, একটা ম্যাথমেটিক্যাল ডেটা, কিন্তু সব ক্ষেত্রে তো এটা হবে না, বাট এর কাছাকাছি একটা ভ্যালু হবে। মানে এক্সাক্ট 125টা তুমি যে সবুজ পাবে তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু হ্যাঁ এর কাছাকাছি পাবে। যেটা আমি সবসময় তোমাদের ফিজিক্স বা বায়োলজি বা যে কোনো অঙ্ক করাতে ক্ষেত্রে গেলে বলি যে সবসময় ভ্যালু অ্যাপ্রক্সিমেশন করতে হয়। অর্থাৎ এইসব অঙ্কের ক্ষেত্রে বা এইসবের ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাবো। 125-এর কাছাকাছি কে রয়েছে, প্রায় 110, 110 উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেছে কি? দেখো আমাদের এনসিইআরটি তে এটাই দেওয়া রয়েছে, পিওর ইয়েলো, পিওর গ্রিন, ওয়াই, এখান থেকে কি আসবে, প্রকট বৈশিষ্ট্য আসবে। ওয়াইটা হচ্ছে প্রকট, বড় হাতের ওয়াই যেহেতু নিয়েছি, অর্থাৎ হলুদটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই প্রকট বৈশিষ্ট্যটা কি হবে, এটা হাইব্রিড ইয়েলো সিডস বা সংকর ইয়েলো, মানে সংকর হলুদ বীজ উৎপন্ন হবে। সেটাকে যখন ক্রস করা হবে তখন এটা, যদি এটা প্রশ্ন আসতো যে এই 500টা মোটর গাছের মধ্যে, 500টা মোটর গাছের মধ্যে পিওর হলুদ কটা উৎপন্ন হবে, তখন কি করতে তুমি, তখন কি করতে না, মনে রাখবে এই যে পিওর হলুদ সেটাও তো 1:1 অনুপাত হতো, সেটাও কিন্তু প্রায় 110টা হচ্ছে পিওর হলুদ হতো। ঠিক আছে, আর যদি বলা হতো যে শঙ্কর হলুদ, তখন কিন্তু 2 রেশিওতে ভাঙতো, অর্থাৎ 125:2, মানে 125:2 মানে হচ্ছে 12-24, আর এদিকে হচ্ছে 25, 250টা হচ্ছে প্রায় 250টা হচ্ছে তোমার কি উৎপন্ন হতো না, শঙ্কর হলুদ। তো সেক্ষেত্রে 220টা উত্তর হতো যদি শঙ্কর হলুদ বলতো। আগামী দিনে এরকম প্রশ্ন আসতে পারে, এটা তোমাকে সবুজ দিয়েছে তখন হয়তো শঙ্কর হলুদ দিয়ে দিতে পারে। তো এইভাবে তোমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। আমার ক্লাসে কোনো মুখস্থ বিদ্যা চলে না, আমি বারবার ডিসক্লেমার দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাসায়নিক বিক্রিয়াগুলির সম্মিলিত কম্বিনেশন রিঅ্যাকশন। আর হ্যাঁ, তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমাদের রিসেন্ট যে এক্সাম গুলো হয়েছে, অর্থাৎ এলপি 2024 আমি এখনই অ্যানাউন্স করে দিচ্ছি, টেকনিশিয়ান 2024, তোমাদের আরপিএফ 2024, বিশেষ করে এই দুটো এক্সাম, কারণ এই দুটো এক্সামে সায়েন্সের পরিমাণটা বেশি থাকে। এর সায়েন্স টপিক ওয়াইজ আমি একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একদম টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস করে টোটাল যা প্রশ্ন এসছে উইথ এনসিইআরটি লাইন বাই লাইন ধরে ধরে পুরো সলিউশন ইউটিউবে করে দেবো। ক্লিয়ার করতে পেরেছি? একদম কিছুদিন পরেই তোমাদের জাস্ট এলপি ভ্যাকেন্সিটা কালকে বেরোবে, আর 4-5 দিন পরে আমি সব একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ধরে ধরে করে দেবো। চলো, তো এখানটা কি হচ্ছে দেখো, বলেছে কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন কি হয় না, দুটো মিলে একটা যৌগ তৈরি হবে, দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি হবে। দেখো আয়রন জল Fe3O4 উৎপন্ন হচ্ছে, এটা কি বিক্রিয়া ভাই, এটা তো তোমার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, এটা তো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। পরটা দেখো কার্বন মনোক্সাইড হাইড্রোজেন CH3OH, ইয়েস, এটা কিন্তু দুটো যুক্ত হয়ে মিথানল উৎপন্ন হয়েছে। Mg ম্যাগনেসিয়ামকে যখন তুমি বায়ুর উপস্থিতিতে পোড়াবে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তার কারণ ম্যাগনেসিয়াম এখানে জারিত হচ্ছে, জারিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, অর্থাৎ এটাও কম্বিনেশন, এটাও কম্বিনেশন, 2 and 3 উইল বি রাইট অ্যান্সার। Zn এবং 2AgNO3, ZnNO3 হোল 2 প্লাস 2Ag, এটাও একটা কিন্তু ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা এটাও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কোনটা কোন প্রকার বিক্রিয়া কি করে চিনবো স্যার, আমার একটা ক্লাস দেওয়া রয়েছে রাসায়নিক বিক্রিয়া, এনসিইআরটি লাইন ধরে ধরে, ক্লাসটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে খুঁজলে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার দুটো ক্লাস দেখবে, দুটো ক্লাস দেখার পর সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রতি সেকেন্ডে 200 জুল তাপ উৎপন্ন হলে 2 ওহমের একটি রোধ জুড়ে সম্ভাব্য পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ ভোল্টেজ জানতে চেয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো, 200 জুল তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ হিট ইকুয়াল টু কত হচ্ছে না, 200 জুল।
রোধ কত না 2 ওহম রোধ উৎপন্ন হচ্ছে, আমাকে ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা আমরা ফর্মুলা কি জানি, পরিবাহিত যে তাপ উৎপন্ন না H ইকুয়াল টু I স্কয়ার RT। কোনো টাইম ওয়েস্ট নয় ভাই, তোমাদের এই পার্টিকুলার জায়গাগুলোতে কোনো টাইম ওয়েস্ট চলে না, কারণ এটা মক টেস্ট হয়, তাই এটা আমি রেকর্ডেড ভার্সনে দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় এনশিওর করি ছেলে মেয়েদের যেন টাইমটা ওয়েস্ট খুব কম হয়, সেটা আমার পেইড ব্যাচে হোক কি সেটা আমার ফ্রি ব্যাচে হোক। এবার আইটাকে তুমি ভি তে রূপান্তরিত করে দাও। ভি ইকুয়াল টু কি হয়, আই আর, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, ভি বাই আর। ঠিক আছে, তাহলে ভি বাই আর যদি লিখি তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর আর কেটে দিলে কি হবে, ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এইচ এর মান কত দিয়েছে 200, আর এর মান কত দিয়েছে 2, তার মানে 400, আর টিটা তো 1 প্রতি সেকেন্ডে বলেছে, অনেকে গুলিয়ে যাবে স্যার টি এর মান তো দেওয়া নেই। ভাই টি এর মান দিয়েছে রে তোকে, টি এর মান 1, তাহলে 400 ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার বা ভি ইকুয়াল টু কত হবে 20 ভোল্ট। 20 ভোল্ট উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেল? এইসব প্রশ্ন টেকনিশিয়ানে এসছে, ছেলেমেয়েরা ভুল করে এসছে, কেন, ল্যাক অফ প্র্যাকটিস। চলো নেক্সট প্রশ্ন। রাতের বেলা তারাগুলো জ্বলজ্বল করে কেন, রাতের বেলা তারা জ্বলজ্বল করে কেন, কারণ হচ্ছে বায়ুমণ্ডলে বিচ্ছুরণ, তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিফলন না, তারার আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, যেটাকে আমরা বলছি অ্যাটমসফিয়ার রিফ্র্যাকশন। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ অ্যাটমসফিয়ার রিফ্র্যাকশন বলে অর্থাৎ বায়ুমণ্ডলে যখন প্রত্যেকটা স্তরের কখনো ঘন মাধ্যম কখনো লঘু মাধ্যম পের করে 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 আলোর রশ্মিটাকে আসতে হয়, যার ফলে ওটাকে বলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। প্রতিসরণ কখন হয়, যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যে কোনো একটাতে যায়, তখন সেখানে কি হয়, প্রতিসরণ হয়। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কোথায় গেল, পূর্ব দিকে কারেন্ট বহনকারী, দেখো ভালো প্রশ্ন। পূর্ব দিকে কারেন্ট বহনকারী, মনে করো এই দিকে একটা তার রয়েছে, তাহলে এটা কোন দিক, পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে কারেন্ট বহনকারী সরল পরিবাহী দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্রের দিকটি কোন দিক হবে? ভালো একটা কথা বলো, একটা তার যদি এইভাবে থাকে, আমরা কি করি, তারটাকে হাতে নেব, তারটাকে কি নেব, হাতে নেব, হাতে নেওয়ার পর কি করব, তার দেখবো যে তার তড়িৎ প্রবাহটা যদি এই দিকে হয়, দেখো এটা যদি পশ্চিম দিকে হয় তাহলে এই আঙুলগুলো কোন দিকে মুখ করেছে, ওপর দিকে, তার মানে পশ্চিম দিকে যদি হয় তাহলে এটা উত্তর দিকে হবে। তাহলে এটা যদি পূর্ব দিকে হয়, মানে পূর্ব দিকে হলে এইভাবে হবে, তাহলে কি হবে, এইভাবে ধরবো আমরা। দেখো পূর্ব দিক মানে এইভাবে, তার মানে কি হবে, এইভাবে ধরবো, কিন্তু এইভাবে ধরলে তো হবে না, আমরা তো এইভাবে ধরছি, তাহলে এটা কোন ভাবে ধরবো, এটা কিন্তু আমরা ধরবো এইভাবে। বুঝতে পেরেছো? তো যখনই আমরা এইভাবে ধরবো, অর্থাৎ এটা ইস্টের দিকে যাচ্ছে, তাহলে ইস্টের দিকে গেলে কি হবে, অবশ্যই হবে আমাদের দক্ষিণ দিকে। কি বললাম মাথায় ঢুকেছে ভাই, কি বললাম মাথায় ঢুকেছে, ক্লিয়ার করতে পেরেছো, হ্যাঁ কি না, ক্লিয়ার করতে পেরেছো প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান? এক্স্যাক্টলি। তুমি বলবে স্যার কি করে হলো, কি করে হলো দেখান। হাতে পেন আছে, পেনটা ধরো, দিয়ে এইরকম করে ধরো, ধরার পর দেখো যে হাতটা কোন দিকে রয়েছে, কোন দিকে হাতটা রয়েছে, এই আঙুলগুলো কোন দিকে মুড়ে রয়েছে, এই নিচের দিকে রয়েছে তো, হ্যাঁ কি না। আর যখন তুমি এদিকে করো, হাত কোন দিকে রয়েছে, আঙুলগুলো উপরের দিকে রয়েছে তো, এই দেখো না উপর দিকে রয়েছে তো। আর যখন তুমি এদিকে করবে কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে, তার মানে দক্ষিণ দিক। বোঝা গেছে? বোঝা গেলে লাইক করো। তো এটাই কি বলা হয়, এটাকে বলা হয় থাম্ব রুল বলা হয়, থাম্ব রুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম। বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম কি করে, কোন একটা তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িতের জন্য যে চৌম্বক ক্ষেত্রের যে দিক, সেই চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। দেখো এখানে রয়েছে এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এটা কিন্তু ডান হাতেই করতে হবে, বাম হাতে করলে হবে না। নেক্সট, রক্তের গ্রুপ এ সহ একজন পুরুষ একজন মহিলার রক্তের গ্রুপ বি এর সাথে বিবাহিত হন, এ বি গ্রুপের 3টি সন্তান ছিল, জেনেটিক্সের পরিপ্রেক্ষিতে অর্থ কি? রক্তের গ্রুপ এর জন্য জিন, বি এর রক্তের গ্রুপের জন্য জিন উভয় প্রভাবশালী। দেখো আমার একটা কথা বলো, রক্তের গ্রুপ এ সহ একজন পুরুষ, এ সহ একটা পুরুষ কি করেছে না, একজন মহিলার গ্রুপ বি এর সাথে বিবাহিত করেছে, মহিলা বি এর সাথে বিবাহিত করেছে। এবার দেখো এ প্রকার রক্তে কি থাকে, এ অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন এ থাকে, আর বি প্রকার রক্তে কি থাকে, অ্যান্টিজেন বি থাকে। যে প্রকার রক্ত সেখানে সেই প্রকার অ্যান্টিজেন থাকে। এবার উভয় দেহ থেকেই, এর দেহ থেকেও অ্যান্টিজেনটা এসছে, এর দেহ থেকেও অ্যান্টিজেনটা এসছে, এসে কি করেছে, বাচ্চার দেহে এ বি রক্ত তৈরি করেছে। ব্লাড গ্রুপ এর জন্য জিন এবং বি এর গ্রুপের জন্য জিন উভয়ই প্রভাবশালী। রক্তের গ্রুপ এ এবং এর জন্য জিন এবং বি এর গ্রুপের জন্য জিন উভয়ই মন্থর। গ্রুপের এর জন্য জিন প্রভাবশালী, বি গ্রুপের জন্য জিন রিসেসিভ না। রক্তের এর জন্য জিন এবং বি এর জন্য জিন উভয়ই প্রভাবশালী। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। কেন না, উভয় অ্যান্টিজেন মানে কি হয়, প্রভাবশালী হয়, আর অ্যান্টিজেন দুটো থেকে এসছে বলে এ বি হতো, এ বি হয়েছে। তুমি বলবে স্যার একজনের দেহ থেকে যদি এ যেত আর অন্য দেহ যদি কিছু না যেত, রিসেসিভ, তাহলে কি হতো,
তাহলে বাচ্চার শুধু এ হতো। আবার তুমি বলবে স্যার একজনের দেহ থেকে যদি কিছু না আসতো আর অন্য দেহ যদি শুধু বি যেত তাহলে কি হতো, তাহলে বি বাচ্চার দেহে বি রক্ত হতো। যদি বলবে স্যার উভয় দেহ থেকেই কোনো প্রকার অ্যান্টিজেন না যেত তখন কি হবে, তখন বাচ্চার দেহে ও রক্ত হবে। এবার পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। কি বললাম মাথায় ঢুকেছে? উভয় দেহ থেকে এ এলে, একের দেহ থেকে এ অপর দেহ থেকে বি, উভয় এ বি এলে কি হবে, তার এ বি গঠিত হবে। ওটা দুটো জিনই অ্যাক্টিভ জিন এসেছে। শুধু এর থেকে অ্যাক্টিভ এলে কি হবে, এ গঠিত হবে, শুধু বি এর থেকে অ্যাক্টিভ হলে বি গঠিত হবে। উভয় দেহ থেকে যদি ইনঅ্যাক্টিভ আসে, ওটা দুটোই যদি রিসেসিভ হয় বা প্রচ্ছন্ন হয় তাহলে কি হবে, ও ও প্লাস গঠিত হবে, বা শুধু ও রক্তের ব্লাড গ্রুপ গঠিত হবে। প্লাস মাইনাসটা আলাদা ফ্যাক্টর, রিসার্চ ফ্যাক্টর বলা হয়, শুধু ও গঠিত হবে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে। নিজেরা আজকে বাড়িতে গিয়ে বাবা মার রক্তটা দেখবে যে কার কি গ্রুপ, নিজের গ্রুপের সঙ্গে মিলিয়ে দেখবে যে এইভাবে তুমি ছক করতে পারছো কিনা। নেক্সট এখানে দেওয়া রয়েছে, নেক্সট দেখো, উদ্ভিদ ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল ত্যাগ করে। দেখো উদ্ভিদ যে প্রক্রিয়া অতিরিক্ত জল ত্যাগ করে সেটা হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়া। ঠিক আছে, বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদ জল ত্যাগ। দেখো ব্লিচিং পাউডার এবং ক্লোরিন ড্যাশের বিক্রিয়া দ্বারা উৎপন্ন। দেখো ব্লিচিং পাউডার, ওটা এখানে কমা দেওয়া উচিত ছিল, ব্লিচিং পাউডার ক্লোরিন এবং ড্যাশের বিক্রিয়া দ্বারা উৎপন্ন হয়। মনে রাখবে ব্লিচিং পাউডার সবসময় স্ল্যাক লাইম মানে কি, যেটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলি, CaOH2, তার সঙ্গে CaOCl এইটা বিক্রিয়া করে কি, সরি, তার সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে CaOCl2 উৎপন্ন হবে, CaOCl2 প্লাস H2 উৎপন্ন হয়। মাথায় ঢুকেছে? এইটা হচ্ছে ব্লিচিং পাউডারের, মানে ব্লিচিং পাউডারটা উৎপন্ন হবে ক্লোরিন এবং স্ল্যাক লাইম। কুইক লাইম মানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম। কস্টিক সোডা মানে হচ্ছে NaOH, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে NaCl, যেটাকে আমরা খাদ্য লবণ বলি। আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জানবো, সেটা কি, সেটা তো আমি বললাম যে CaOH2 সঙ্গে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে ক্লোরিন তোমার হচ্ছে ব্লিচিং পাউডার উৎপন্ন হবে। আবার যদি উল্টো ভাবে করা হয় কি না, আমি যদি ব্লিচিং পাউডারে জল যোগ করি না, ব্লিচিং পাউডারে যদি জল যোগ করি তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে স্ল্যাক লাইম উৎপন্ন হবে, স্ল্যাক লাইম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাহলে মনে থাকবে ব্লিচিং পাউডারে, এটা পরীক্ষায় হামেশাই প্রশ্ন আসে যে ব্লিচিং পাউডারে জল যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় বা কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়। মনে রাখবে ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাসের গন্ধ পাওয়া যায়, ব্লিচিং পাউডারে জল যোগ করলে ক্লোরিন গ্যাসের গন্ধ পাওয়া যায়। আর যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্ল্যাক লাইম যেটাকে বলা হচ্ছে তার সঙ্গে যদি ক্লোরিন যোগ করি তাহলে সেখানটা পাবো হচ্ছে ব্লিচিং পাউডার। মাথায় থাকবে। পরবর্তী প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রে তোমার তারের একটি বর্গাকার আকৃতির কুণ্ডলী ঘুরছে। দেখো এটা কতটা ভালো প্রশ্ন না, তুমি এই ক্লাসগুলো না করলে কখনো বুঝতে পারবে না যে এই টাইপের প্রশ্নটা কোথা থেকে দিয়েছে, মাথার চুল ছিঁড়ে পায়ের তলায় ফেলে দেবে, তাও বুঝতে পারবে না। চৌম্বক ক্ষেত্রে তামার তারের একটি বর্গাকার আকৃতি কুণ্ডলী ঘুরছে। দেখো এই একটা চৌম্বক ক্ষেত্র, মনে করো এটা নর্থ, এটা মনে করো সাউথ। এবারে এখানে তামার তারের একটা কুণ্ডলী ঘুরছে, চিনতে পারছো এটা কি, এটা কি চিনতে পারছো, মাথায় ঢুকছে? ইয়েস, দিস ইজ দ্য জেনারেটর। জেনারেটর বলা হচ্ছে এটাকে। কি বললাম, মাথায় ঢুকেছে? জেনারেটর বলা হচ্ছে। চৌম্বক ক্ষেত্রে তামার তারের একটি বর্গাকারের আকারে কুণ্ডলী, তারপর কুণ্ডলীতে প্রবর্তিত তড়িৎ প্রবাহের অভিমুখ। প্রবর্তিত মানে কি, প্রবর্তিত মানে যে তড়িৎটা উৎপন্ন হচ্ছে, তড়িৎটা কখন উৎপন্ন হবে না, যখন এইটা ঘুরবে তখনই তড়িৎ উৎপন্ন হবে। সেটা কার ক্ষেত্রে হয় না, সেটা আমরা জানি যে জেনারেটরের ক্ষেত্রে হয়। দেখো জেনারেটরের ক্ষেত্রে যখন ঘুরবে তখন তড়িৎ উৎপন্ন হবে। তড়িৎ প্রবাহের অভিমুখ নিচের কোনটির প্রতি ক্ষেত্রে একবার পরিবর্তিত, মনে রাখবে কয়েলের আবর্তনের অর্ধেক। অর্থাৎ যখন একদিকে আসছে, যখন এরকম হয় না, অভিমুখটা চেঞ্জ হলে এই দিকে হলে একমুখী হবে, আবার যখন আবার একটা মুখ যখন ঘুরবে তখন আরেক মুখ হবে। অর্থাৎ এইভাবে কিন্তু পরিবর্তিত কারেন্ট আমরা কিন্তু পাবো। কি বললাম, মাথা ঢুকেছে? অর্থাৎ কয়েলের আবর্তনের অর্ধেক, একবার অর্ধেক হবে আবার একবার অর্ধেক হবে, ঘুরবে, একবার অর্ধেক হবে আবার একবার অর্ধেক হবে, পরপর এভাবে ঘুরবে। তাহলে কয়েলের আবর্তনের অর্ধেকের ওপর কিন্তু এই বিষয়টা নির্ভর করে। আমাকে দেখো এই যে বিষয়টা আমি কিন্তু এনসিইআরটি থেকে দিয়েছি, দেখো একদম সুন্দর করে লেখা রয়েছে। যখন তোমাদের জেনারেটর পড়াবো তখন বুঝবে তোমরা এই বিষয়টা ভালো করে। এই প্রকার প্রত্যেক অর্ধ আবর্তনের পর বাহুগুলোতে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত। দেখো একদম এক্স্যাক্টলি লেখা রয়েছে। এই লাইনটা কে খুঁজে দেবে ভাই তোমাকে, কে এই লাইনটা খুঁজে দেবে?
ইয়েস, দিস ইজ সোমনাথ স্যার। ভিক্টরি এডুকেশন এভাবেই তার স্টুডেন্টদের গাইড করেছে, শুধু শুধু এমনি এমনি টেকনিশিয়ানে হল্লা মাচায়নি। বাংলা থেকে এত স্টুডেন্ট, এত টপার্স ফ্রম ভিক্টরি এডুকেশন পেইড ব্যাচ এত হল্লা মাচায়নি, ঠিক আছে? এটুকুই বলবো, লাস্ট অব্দি টিকে থাকো, সব দেখছি। আধুনিক পর্যায় সারণীতে ফসফরাস, ফসফরাসকে কোথায় রাখা হয়েছে? 15তম গ্রুপ। দেখো আমি এটা এক্সপ্লেন করলাম না কেন, কারণ পর্যায় সারণীটাকে সিলেবাস থেকে হাঁটিয়ে দেওয়া রয়েছে। তাও আমি যেহেতু প্রশ্ন এসেছে পরীক্ষায় করাচ্ছি, বাট আগামী দিনে হয়তো মানে এখান থেকে নাও প্রশ্ন দিতে পারে, কারণ টেকনিশিয়ান এলপি তে প্রশ্ন আসেনি, একদম নাও প্রশ্ন দিতে পারে, বাট তাও কয়েকটা প্রশ্ন যেহেতু আছে করিয়ে যাচ্ছি। দেখো নেক্সট, আচ্ছা কি বললাম 15 গ্রুপ। আচ্ছা চলো 15 নম্বর গ্রুপ, এই যে দেখো ফসফরাস পেয়েছো 15 নম্বর গ্রুপ। আর হচ্ছে কত পেলাম না, আমার হচ্ছে 2 নম্বর মানে 2 নম্বর পিরিয়ডস। ওকে, 2 নম্বর শ্রেণী। দেখো যেটাই আমি করলাম যে 2 নম্বর পিরিয়ড বা 2 নম্বর শ্রেণী। নেক্সট, নিচের বিক্রিয়া যে পত্রটি বিজারিত হয়েছে তা চিহ্নিত করো। দেখো আমার একটা কথা বলো, বিজারণ কাকে বলবো না, যখন অক্সিজেনটা কি হবে, অক্সিজেন রিমুভ হবে, অক্সিজেন বেরিয়ে যাবে, বা হাইড্রোজেন কি হবে, অ্যাড হবে। তাহলে এখানে অক্সিজেন কোথা থেকে বেরিয়ে গেছে না, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে। শুধু জিঙ্কে মানে কি হবে, জিঙ্ক অক্সাইডের কি হবে না, জিঙ্ক অক্সাইড মনে রাখবে বিজারিত হয়েছে বা জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে। ওকে, একটি কন্ডাক্টর জুড়ে সম্ভাব্য পার্থক্য বজায় রাখতে সাহায্য করে। সম্ভাব্য পার্থক্য মানে ভোল্টেজ, ভোল্টেজ বজায় রাখতে কে সাহায্য করবে? আরে ভাই একটা সার্কিট, এই সার্কিটে তোমার মনে করো একটা বাল্ব জ্বলছে, বাল্বটা কখন জ্বলবে না, যখন ভোল্টেজটা থাকবে। তো সেই ভোল্টেজ বজায় কে রাখবে? দিস ইজ ব্যাটারি। ভাই প্লাগ কি, প্লাগ তো শুধু সুইচ অন অফ করবে, আর ভোল্টমিটারটা তো ভোল্টেজ পরিমাপ করবে। রোধটাতে তোমার যে পরিমাণ ভোল্টেজ আছে তাকে একটু কমিয়ে দেবে। মনে করো তোমার 220 ভোল্ট যাচ্ছে, তোমার একটু অল্প দরকার, তাহলে সেই রোধটা কি করবে, ভোল্টেজটা একটু কমিয়ে দেবে। কি বললাম, মাথায় ঢুকেছে? তাহলে ব্যাটারি হচ্ছে কিন্তু এই ভোল্টেজটা বজায় রাখতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, এই যে এখানে দেওয়া রয়েছে ব্যাটারির চিহ্ন কি রকম হয়, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে রোধের চিহ্ন, এটা হচ্ছে বাল্বের চিহ্ন, এটা হচ্ছে এ লেখা আছে মানে অ্যামমিটার, অ্যামমিটারকে কোথায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায়। আর চাবিটার মাঝখানে বিন্দু দেওয়া থাকলে কি মনে রাখবে, মনে রাখবে সুইচ অন, আর যখন এরকম ফাঁকা থাকবে মনে রাখবে সুইচ অফ। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। নেক্সট প্রশ্ন, বাতাসে উপস্থিত ম্যাগনেসিয়াম ফিতা জ্বললে নিচের কোনটি উৎপন্ন হয়? কি বললাম, বাতাসে উপস্থিত ম্যাগনেসিয়াম ফিতা যদি জ্বলে তাহলে নিচের কোনটা উৎপন্ন হয়? আমাকে একটা কথা বলো, আমি এক্ষুনি বললাম যে ম্যাগনেসিয়াম ফিতা জ্বলা মানে কি, তা জানানো হচ্ছে, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, 2MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইডের নীল গুঁড়ো, ম্যাগনেসিয়াম কার্বনেটের সাদা পাউডার, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা পাউডার। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা পাউডার উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বোঝা গেছে, মাথায় ঢুকেছে। নেক্সট প্রশ্ন, 3 সেন্টিমিটার উচ্চতা। দেখো আমার আলো থেকে প্রশ্ন চলে এসেছে, অনেকের আলোর প্রশ্ন দেখলে ভয় পেয়ে যাও। দেখো কি সুন্দর করাবো। 3 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যে একটি উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে। দেখো কোথায় রেখেছি আমি, উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে একটা বস্তুকে, উত্তল লেন্সের সামনে রাখা হয়েছে। তাহলে ইউ ইকুয়াল টু কত স্যার, না ইউ মানে কি, বস্তুর দূরত্ব। আমি বলেছি তোমাকে দর্পণ দিক, তোমাকে লেন্স দিক, তোমাকে অবতল দিক, তোমাকে উত্তল দিক, যাই দিক ইউটা নেগেটিভ হবে ভাই, কারণ লেন্সের বাম দিকে যারা থাকে তারা হচ্ছে নেগেটিভ হয়, লেন্সের ডান দিকে যারা থাকে তারা পজিটিভ হয়। তাহলে এটা লেন্সের কোন দিকে রয়েছে, বাম দিকে, তার মানে এটা কি হবে, এটা নেগেটিভ হবে। ইউটা অলওয়েজ, লেন্স হোক দর্পণ হোক সব ক্ষেত্রে বাম দিকে থাকে, তাহলে এটা নেগেটিভ হবে। তাহলে ইউ কত না, বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যে উত্তল লেন্সের সামনে 30 সেন্টিমিটার দূরত্ব, তাহলে -30 সেন্টিমিটার। এফ কত, উত্তল দর্পণ হোক কি উত্তল লেন্স হোক প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ হয়, তাহলে এফ কত আমি বলবো যে 20 সেন্টিমিটার। আচ্ছা, হাইট অফ অবজেক্ট বা কত উচ্চতার বস্তু, কত না 3 সেন্টিমিটার। এইবার হবে আমার অঙ্ক। তাহলে আমাকে প্রথম কি করতে হবে না, ভি খুঁজে বার করতে হবে। প্রথম কি করতে হবে, ভি খুঁজে বার করতে হবে। তাহলে চলো করি। ফর্মুলা কি মনে রাখবে, লেন্সের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/v - 1/u = 1/f, যেটা মিররের ক্ষেত্রে কি হয় 1/v + 1/u = 1/f। এটা কিসের ক্ষেত্রে, এটা মিররের ক্ষেত্রে বা আমাদের দর্পণের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে এটা মানগুলো বসাও। তাহলে 1/v = কি হবে, 1/f + 1/u, অর্থাৎ 1/f মানে কত, 20 - 1/30, অর্থাৎ আমরা কত বলতে পারবো 60, 20 3 এ 60 - 30 2 এ 60, অর্থাৎ v = কি বলতে পারবো, পজিটিভ 60। এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা আর একটা ফর্মুলা জানি, ম্যাগনিফিকেশনের ফর্মুলা।
লেন্সের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি জানি না, m ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু v বাই ইউ। ভুল করে এখানে মাইনাস বসিয়ে দেবে না, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস v বাই ইউ, ওটা মিররের ফর্মুলা। কিন্তু লেন্সের ফর্মুলাটা কি, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু v বাই ইউ। উইথ সিম্বল বসাবে, কিন্তু বারবার বলছি উইথ সিম্বল বসাবে, সিম্বল বসাতে ভুলবে না। হাইট অফ ইমেজ কত দেওয়া রয়েছে, হাইট অফ ইমেজ দেওয়া রয়েছে, মানে হাইট অফ ইমেজ বার করতে হবে, ছবির উচ্চতা কত, তাহলে হাইট অফ ইমেজ বার করতে হবে। হাইট অফ অবজেক্ট কত দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু দেখো ইজ ইকুয়াল টু ভি কত, ভি হয়েছে 60 আর ইউ কত উইথ সাইন -30, তাহলে 30 2 এ 60, তাহলে হাইট অফ ইমেজ কত বেরোলো -6 সেন্টিমিটার। তুমি বলবে স্যার হাইটটা মাইনাস বেরোলো, আপনি তো মনে ভুল করিয়েছেন, এখানে তো মাইনাস দেওয়া নেই। বাবা ভুল করায়নি, এই মাইনাস চিহ্নটা কি প্রমাণ করছে জানো তো, মাইনাস চিহ্নটা প্রমাণ করছে যে এই যে আমাদের যে প্রতিবিম্বটা হয়েছে এর কিছু প্রকৃতিকে নির্দেশ করছে। কি প্রকৃতি পাচ্ছি স্যার না, দেখো এখানে যদি আমাকে প্রকৃতি জিজ্ঞাসা করতো আমি তো 6 সেন্টিমিটার বের করে নিলাম, কিন্তু মাইনাস চিহ্নটা প্রকাশ করছে যে প্রতিবিম্বটা উল্টানো হবে। কি হবে, প্রতিবিম্বটা উল্টানো হবে, আর উল্টানো প্রতিবিম্ব মানে সবসময় কি হবে, সদ প্রতিবিম্ব হবে। আর দেখো বস্তুর উচ্চতা কত 3 সেন্টিমিটার, প্রতিবিম্বের উচ্চতা কত 6 সেন্টিমিটার, তার মানে বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুর তুলনায় দ্বিগুণ প্রতিবিম্ব বা বড় প্রতিবিম্ব তৈরি হবে। দ্বিগুণ, এটা 3 হলে এটা 6, বস্তুর তুলনায় বড় বা দ্বিগুণ প্রতিবিম্ব গঠিত হয়েছে, বস্তুর তুলনায় বড় ও দ্বিগুণ প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এই প্রকৃতিটাও আমরা পেলাম, যেটা এক্সট্রা, যেটা তোমাদের 2025 পরীক্ষায় আসতে পারে এবং আসবেই, এটা আমি ধরে বলতে পারি, যেরকম ভাবে বলে দিয়েছি টেকনিশিয়ানে হুবহু এসেছে। তাহলে এই যে মাইনাস চিহ্নটা এলো, এই মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু আমরা এই প্রকৃতিটাও জানতে পাচ্ছি। তাহলে ম্যাগনিফিকেশনে প্লাস বা মাইনাস এই চিহ্নগুলো দিয়ে, এখানে ম্যাগনিফিকেশন কত হবে বলতো, যদি বলে এটা ম্যাগনিফিকেশন বার করো তাহলে ম্যাগনিফিকেশন কত হবে না, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু v বাই ইউ, অর্থাৎ 60 বাই -30, দেখো -2 ম্যাগনিফিকেশন হচ্ছে, মানে -2 ম্যাগনিফিকেশন মানে কি, -2 ম্যাগনিফিকেশন মানে হচ্ছে বস্তুটার প্রতিবিম্বটা বস্তুর যে উচ্চতা তুলনায় দ্বিগুণ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মাথায় ঢুকেছে প্রত্যেকের, মাথায় ঢুকে থাকলে একটা লাইক করো। আর পেইড ব্যাচে যদি ভর্তি হতে চাও, জীবনে যদি সাকসেস পেতে চাও রেলে এই দুর্গম পরিস্থিতিতে, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও, আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে, অ্যাপ ডাউনলোড করো। লাস্টে আমি বিস্তারিত বলছি, পড়ানোর সময় টাইম ওয়েস্ট করবো না। চলো নেক্সট। যখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কপার অক্সাইডের সঙ্গে যোগ করায় তখন ড্যাশ অ্যাসিডের রং নীল হয়ে যায়। রিজিন, অ্যাসিডের রং নীল হয়ে যায় কেন, কারণ কপার ক্লোরাইড উৎপন্ন। এবার তুমি বলো স্যার কপার 1টা কেন না, এটা হচ্ছে এর জারণ স্টেট, এটা হচ্ছে জারণ স্টেট, ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখো, কারণ এটা যদি ডিসকাস করতে হয় অনেকটা টাইম লাগবে, এটা ছোট থিওরি না যে হুট করে ডিসকাস করে দেবো, ঠিক আছে। এটা অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে রয়েছে তোমাদের এনসিইআরটি তে। পরবর্তী প্রশ্ন, শ্বাস প্রশ্বাসের সময় বলা ভুল, শ্বসনের সময় বলতে পারি আমি। শ্বসনের সময় 3 কার্বন অণু গঠিত হয় নিচের কোনটি। দেখো শ্বসন কিসের উপর হয় না, শ্বসন হয় আমাদের গ্লুকোজের উপর। তাহলে গ্লুকোজের উপর যখন শ্বসন হয়, একটু বলে দিই, গ্লুকোজটা 6 কার্বন যুক্ত মৌল, কেন C6H12O6, অর্থাৎ 6টা কার্বন রয়েছে। যেহেতু 6টা কার্বন রয়েছে তাই 6 কার্বন যুক্ত এলিমেন্ট বলছি। কোথায় ভাঙছে ভাই, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোথায় থাকে, একটা কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে ভাঙছে, ভেঙে কি উৎপন্ন করছে, পাইরুভেট। এই পাইরুভেটটাও একটা 3 কার্বন যুক্ত মৌল। এরপর ইস্টে হচ্ছে ইথানল, এটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, ইথানলটা কিন্তু 2 কার্বন যুক্ত মৌল। আচ্ছা, অক্সিজেনের অভাবে আমাদের যে পেশি কোষে কি উৎপন্ন হচ্ছে না, আমাদের পেশি কোষে উৎপন্ন হচ্ছে 3 কার্বন যুক্ত মৌল ল্যাকটিক অ্যাসিড। তার মানে টোটাল আমাদের যদি শ্বসনটা করি বলি, তাহলে 3 কার্বন যুক্ত মৌল কটা উৎপন্ন হচ্ছে না, 3 কার্বন যুক্ত মৌল 2টা উৎপন্ন হচ্ছে। কি কি, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, 3টে করে কার্বন রয়েছে, 3 কার্বন যুক্ত মৌল মানে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে পাইরুভেট। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড এবং পাইরুভেট। ইথানল কিন্তু 2 কার্বন যুক্ত, তাহলে ম্যালিক অ্যাসিডটা কি, ম্যালিক অ্যাসিড তো হবেই না, ইথানল 2 কার্বন যুক্ত। তাহলে 2 কার্বন যুক্ত যদি বলে তখন ইথানল করবে, 2 কার্বন যুক্ত। পরীক্ষায় আগামী দিনে প্রশ্ন আসতে পারে যে 2 কার্বন যুক্ত। ওকে নেক্সট, একটি পাত্রে চুনের জলের মাধ্যমে বাতাসের বুদবুদ পাঠানো হলে কি করবে। দেখো চুন জলের মধ্যে, অর্থাৎ CaOH তোমার জানো যে চুন জলের মধ্যে রেডি হয়ে গেছে, অর্থাৎ তুমি যখন চুন ক্যালসিয়াম অক্সাইডে জল যোগ করছো সেটা কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার সেখানে যখন ফু দেবে CO2, সেখানে কি উৎপন্ন হবে, CaCO3 উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় সাসপেনশনের কারণে দ্রবণটি ঘোলাটে পরিণত হবে, দিস ইজ ইউর রাইট অ্যান্সার।
একদম এনসিআরটি তে হুবহু আমি দেখতে পাবো। দেখো ক্যালসিয়াম অক্সাইড H2O, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে CO2 যোগ করছি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা মানে এই ক্যালসিয়াম কার্বনেট অনেকগুলো রূপ আছে, চুনা পাথর বলি বা যেটাকে বলছি যে লাইমস্টোন যেটাকে বলা হচ্ছে, মার্বেল বলা হচ্ছে, অর্থাৎ অনেকগুলো রূপ দেখতে পাবো আমরা, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, তো দেখো এই ছিল কিন্তু আজকের ক্লাস, 21টা প্রশ্ন আমি করালাম খুবই অল্প সময়ের মধ্যে। এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার আমি জাস্ট একটু সময় নেব তোমাদের, 2 মিনিট, এতক্ষণ পড়লে 2 মিনিট সময় নেব, বিশেষ করে যারা নতুন। এরা এরা কারা, এদের চিনতে পারছো? এরা হচ্ছে টেকনিশিয়ানের সিলেক্টেড ক্যান্ডিডেট ফ্রম ভিক্টরি এডুকেশন। প্রথম নাম হচ্ছে তন্ময় মাহাতো, যেটা এই দুটোর নাম আমি কেন পড়ছি, কারণ সৌম্য চ্যাটার্জি হচ্ছে যেটা মালদা থেকে পেয়েছে PCM ট্রেড, ওরও রস্কোর 91, আর তন্ময় মাহাতো কলকাতা ফিটার ট্রেড, ওরও কিন্তু রস্কোর 90। এত ছেলে মেয়ে, সায়েন্স স্পেশাল পেইড ব্যাচ, রোল নাম্বার, ডেট অফ অ্যাডমিশন সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, সমস্ত কিছু দেখতে পারো। এত ছেলে মেয়ে কিন্তু এখান থেকে সাকসেস পেয়েছে। বাংলার একটা কোচিং ইনস্টিটিউট, মাত্র 1 বছরে, আগের বছর আমি ইউটিউবটা এই সময় শুরু করেছিলাম, ব্যাচ লঞ্চ করেছিলাম, এই সমস্ত ছেলে মেয়ে আমাকে বিশ্বাস করে অ্যাডমিশন নিয়েছিল। প্রত্যেকটা ইন্টারভিউ রয়েছে, অ্যাপ রিভিউ চেক করতে পারো, প্রত্যেকটা তোমার চোখের সামনে রয়েছে, লুকাচুপি কিছু নেই। যদি এগুলো দেখে মনে হয় স্যার ব্যাচ নেব, এতগুলো ব্যাচেস রয়েছে। কি কি ব্যাচেস? যারা সায়েন্স ব্যাচটা নেবে 1049 টাকা ফিজ রয়েছে। যদি কেউ মনে করে স্যার অল ব্যাচ নেব, সবটাই আপনার গাইডে পড়বো, তাহলে 2250 টাকা ফিজ। আর যদি মনে করো যে স্যার আমি যেটা সব থেকে রেকমেন্ডেড করবো তোমাকে, সেটা হচ্ছে হয় তুমি অল ব্যাচ নাও, আর যদি তোমার ম্যাথ যে রেডি থাকে তাহলে সায়েন্স স্পেশাল এবং জিকে একসাথে 1599 টাকা দিয়ে তুমি নিয়ে নাও। কিভাবে নেবো স্যার? নিতে হবে ভিক্টরি এডুকেশন অ্যাপ থেকে। অ্যাপ কোথায় পাবো? লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অ্যাপটা ডাউনলোড করবে। এখনো পর্যন্ত 5 স্টার রিভিউ, 1K প্লাস ডাউনলোড, অর্থাৎ 2K এর কাছাকাছি ডাউনলোড রয়েছে, ঠিক আছে। অ্যাপ লোগো হচ্ছে এইটা, এই লোগোটা দেখে তুমি ডাউনলোড করবে, রেজিস্টার করবে, ওটিপি আসবে ফোনে, ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করার পর তুমি পেইড ব্যাচে চলে যাবে। পেইড ব্যাচে যাওয়ার পর একদম প্রথমে দেখাবে সায়েন্স স্পেশাল কোর্স 1049 টাকা, 2 নম্বরে আসবে তোমার কম্বো ব্যাচ জিকে এবং সি। আমি তোমাদের বলবো, রেকমেন্ড করবো এই ব্যাচটা নেওয়ার, ঠিক আছে। যারা মনে করছো স্যার ম্যাথ যেইটাও আপনার কাছে পড়বো, সাকসেসটা আপনার থেকেই নেব এই ছেলে মেয়েগুলোর মতো, তাহলে কিন্তু তোমাদের এই 2250 টাকার ব্যাচটাও নিতে পারো, ঠিক আছে। আমি বলে রাখি মে মাসে থেকে কিন্তু আবার এই ব্যাচের প্রাইস গুলো কিন্তু একটু করে বাড়বে, ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম ভাই। এবং শুধু তাই নয়, নট অনলি টেকনিশিয়ান, এএলপি তেও প্রায় 150 জন স্টুডেন্ট কিন্তু সিবিটি 1 কোয়ালিফাই করেছে। এবং যখন এএলপি রেজাল্ট বেরোবে, সিবিটি 2 এবং ফাইনাল লিস্ট, এখানেও দেখাবো আমাদের হিউজ স্টুডেন্ট কিন্তু থাকবে বাংলায় 1 নম্বর কোচিং ইনস্টিটিউট। প্রত্যেককে বলবো থ্যাংক ইউ, প্রত্যেককে বলবো একটাই কথা, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমার পরিচিত কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট তোমার আশেপাশে থাকে, তাকে জিজ্ঞাসা করো যে ভিক্টরি এডুকেশনের নাম সে শুনেছে কিনা। আমি মানে বাজি ধরে বলতে পারি, পশ্চিমবঙ্গের একদম শিলিগুড়ি থেকে সুন্দরবন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট যারা রেলওয়েতে সাকসেস পেয়েছে টেকনিশিয়ানে, একবার না একবার হলেও তারা কিন্তু ভিক্টরি এডুকেশনের নামটা শুনেছে। তাই প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং অবশ্যই ক্লাসগুলোকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিক্টরি এডুকেশনের নিজের ফ্যামিলিকে বাড়িয়ে দাও। থ্যাংক ইউ, প্রত্যেককে দেখা হবে পরের ক্লাসে।